আমি কথা বললাম না। আমি একজন উকিল ধরলাম, তাকে সব জানালাম। ডিভোর্সের কাজ শুরু করে দিবে এমন অবস্থায় তার কানে কিভাবে যেন খবর চলে গেল। আর সে এসে আমার কাছে মাফ চাইলো। আমি মাফ করলাম না। তবে ডিভোর্সের কাজ আর হয়নি, কারণ আমার পাশে তখন কেউ ছিল না। এভাবেই দিন কাটছিল। আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি আর আমার সন্তানেরা মানসিক রোগী হয়ে যাচ্ছিলাম। 2009 সালে আমার মেয়ে ইন্টার পাস করে। আমরা অত্যাচারে পাগল হয়ে যাচ্ছিলাম। এমন কোনো রাত নেই আমাদের ঘরে মারামারি হয় নাই, এমন কোনো দিন নেই ঝামেলা হয় নাই। আশেপাশের সবাই আমাকে বলতো যে আমি অনেক ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন তখনও আমার স্বামীকেই সাপোর্ট করে। আমার স্বামী তার পরিবারের লোকজনের সামনে আমাকে অপমান করে, আর তারা সেটা থেকে মজা নেয়। আমার মেয়েকে তারা সবাই অপছন্দ করে, কারণ আমার মেয়ে উচিত কথা বলে ফেলে। চারিদিকে কোনো সাপোর্ট না পেয়ে 2009 সালে আমার স্বামীর অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর বসের সাথে দেখা করলাম। ওনার প্রথম কথাগুলো এমন ছিল যে, ভাবি, আমি আপনাকে মনে মনে খুঁজছিলাম। আমি বললাম, কেন? স্যার বললেন, আপনার সংসার কতদিন? বললাম 21 বছর। তখন উনি বললেন, আপনি কি সুস্থ আছেন? কিভাবে আপনি এত সময় ধরে ওর সাথে সংসার করে যাচ্ছেন? আপনাকে সেলুট। তারপর উনি বললেন, আমি আপনাকে খুঁজছিলাম, তার কারণটা হলো আপনার হাজব্যান্ড মারাত্মকভাবে নেশায় আসক্ত। আপনার হাজব্যান্ডের নামে উপর থেকে কমপ্লেন আসছে। আমি চাইলে এখন তার চাকরিতে সমস্যা করতে পারি, কিন্তু আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি এটি করছি না। বিশেষ করে আপনার 3টা বাচ্চার জন্য আপনাকে একটা অপশন দিচ্ছি। তখন আমি বললাম, কী অপশন? উনি বললেন, আপনি ডিসিশন নেন, আপনি কি তাকে চিকিৎসা করাতে চান? তাহলে অফিস থেকে আমরা সব ধরনের হেল্প করব। তখন আমি স্যারকে বললাম এর আগে 3বার চেষ্টার কথা। স্যার তখন বলল যে, দেখুন, কষ্ট যেহেতু করেছেন, এবার শেষ চেষ্টা করে দেখেন, এতে তার চাকরিটা বাঁচবে এবং আপনারাও একটু স্বস্তি পাবেন। তাছাড়া যে সিচুয়েশনের কথা বললেন, এভাবে আর বেশি দিন গেলে কেউ একজন মার্ডার হয়ে যাবে। আমি স্যারের কাছ থেকে সময় নিয়ে আসলাম ডিসিশন জানানোর। বাসায় এসে মেয়ের সাথে আলোচনা করলাম। মেয়ে রাজি হলো। আমরা ভাড়া বাসায় থাকি। আমার মেজো ননাসের শহরে 5 তলা বাড়ি আছে। আমার দেবর আমার ননাসের বাসার নিচতলায় ভাড়া থাকে। নতুন বিয়ে করছে, তার বাসায় রুম 4টা, থাকে শুধু দেবর আর দেবরের বউ। তো আমিও যেহেতু ভাড়া বাসায় থাকি, তাই ভাবলাম যে আমার স্বামীকে রিহাবে দিয়ে আমি আমার 3 বাচ্চা সহ আমার দেবরের বাসায় উঠব। সেখানে অর্ধেক ভাড়া শেয়ার করব, আর বাজার খরচ আমি দিব। তাহলে মোট বেতন থেকে আমার স্বামীর চিকিৎসা খরচটা বের হয়ে আসবে। এই প্রস্তাব নিয়ে গেলাম দেবরের বাসায়। সেখানে আমার শাশুড়ি, আমার বড় ভাসুর, আমার 2 ননাস, দেবর আর দেবরের বউ উপস্থিত ছিল। আমি, আমার মেয়ে আর ছোট ছেলেটা গিয়েছিলাম। সর্বপ্রথম তার বাসা মানে আমার দেবরের সাথে কথা বললাম। সে বলল, ঠিক আছে ভাবি, সমস্যা নাই, তুমি থাকো। এরপর কথাটা বাকিদের সামনে আমার দেবর বলল, আর সাথে সাথে আমার বড় ননাস আমাকে বের করে দিতে চাইলো। বলল, আমার ভাই নেশা করে না, কিসের চিকিৎসা? আর যদি চিকিৎসা করাতে চাও, তোমার বাপের বাড়ি থেকে করাও, আমার ছোট ভাইয়ের সংসারে ঝামেলা করতে আসবা না। তখন আমার মেয়ে বলল, আমরাই কি ঝামেলা? তার ফুফু তখন বলল, তুই যদি আমাদের হইতি তাহলে আমার ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে রিহাবে দিতি না। তখন আমার মেয়ে বলল, তোমাদের জন্য তো আমার বাবা নষ্ট হয়েছে। তারপর আমরা মা মেয়ে চোখের পানি নিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম। চিন্তা ভাবনায় আরও 1 মাস কেটে গেল। এদিকে অত্যাচারের মাত্রা চরমে, চারিদিকে হাহাকার। ছেলে মেয়েদের মুখের দিকে তাকানো যায় না। খাওয়া পড়ার অভাব নাই, অভাব বাবার আদরে। ছোট ছেলেকে অনেক আদর করে। কত রাত আমরা নির্ঘুম, পাগল হয়ে যাচ্ছিলাম। এক রাতে চরম মারামারি হলো। আমাকে বাচ্চারা হাসপাতালে ভর্তি করলো। 2 দিন পর সুস্থ হয়ে বাসায় আসলাম। তারপর আমার মেয়ে আমাকে নিয়ে তার বাবার অফিসে গেল। সেখানে গিয়ে স্যারকে জানালাম আমরা তাকে রিহাবে দিতে চাই। তখন স্যার আমাদের রিহাবের ঠিকানা দিলেন। আমরা খোঁজ নিলাম ঢাকায়। প্রতি মাসে 50,000 টাকা, আর ভর্তির সময় এককালীন কিছু টাকা দিতে হবে। খোঁজ নিয়ে জানালাম স্যারকে। স্যার আমার হাতে 50,000 টাকা দিয়ে বললেন ঢাকা গিয়ে কাজ করে আসতে। আমি আর আমার মেয়ে গেলাম ঢাকা। গিয়ে রিহাবে টাকা জমা দিয়ে আমার স্বামীকে ভর্তি করে রেখে আসলাম। এখন শুধু রোগীকে নেওয়া বাকি, সেটা রিহাব থেকে লোক এসে নিয়ে যাবে। 2019 সালের সেপ্টেম্বরে আমার স্বামীকে রিহাবে ভর্তি করা হয়। 8 মাস ওইখানে চিকিৎসাধীন অবস্থায় ছিল। এই 8 মাস আমাদের জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। 3টা বাচ্চা নিয়ে অসহায় হয়ে গিয়েছিলাম। কেউ পাশে ছিল না। 8 মাসই বেতন তোলার ব্যবস্থা করে দিয়েছিলেন অফিস, কিন্তু বেতনের প্রায় সম্পূর্ণ টাকাই রিহাবে দিতে হতো। অবশিষ্ট কিছু থাকতো, তা আমার বাসা ভাড়া দিতে হতো। বাসা ভাড়া আর রিহাব খরচ দিয়ে খাবার খরচ থাকতো না। এদিকে মেয়েটা এত কঠিন পরিস্থিতির মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। বড় ছেলেটা GPA 5 পেয়েছে জেএসসিতে, আর ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়েছি। বাচ্চাগুলো কত যুদ্ধ করছে, আর আমি তো ধ্বংসই হয়ে গিয়েছিলাম। শুধু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমার বেঁচে থাকা। তারপর এই 8 মাস আমাদের পাশে কেউ ছিল না। আমার বাবার বাড়ি থেকে প্রথম 1-2 মাস কিছুটা সাহায্য করে, কিন্তু শ্বশুর বাড়ি থেকে কেউ একদিন খবর নিল না। আমি আমার শাশুড়ির কাছে বলেছিলাম, মা, বাড়িতে তো গেরস্থ করেনি, সারা বছরই তো চাল কিনে খাই। এখন যেহেতু আপনার ছেলে নাই, আপনার নাতিদের 1 মণ চাল দিয়েন। এভাবে বলার পরেও আমার শ্বশুর বাড়ি থেকে
1 কেজি চালও আসে নাই। তার উপর আমার যে ভাসুর আমার স্বামীর টাকায় চলে, ওই ভাসুর আমার নামে কেস করে দিতে চায়, বলে যে তার ভাইকে কোনো চিকিৎসা দেই নাই, বরং গুম করে ফেলছি। আর ননদ ননাস সবাই একযোগে চাপ দিতে থাকে, তখন তাদের সাথে আমার কথা কাটাকাটি হয়। এভাবে আল্লাহর অশেষ রহমতে 8 মাস পার করে গত 27 রমজান 21 মে 2020 আমার স্বামীকে রিহ্যাব থেকে আনতে গেলাম। সে এখন দেখতে আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার কপাল আর সুন্দর হলো না। 27 রমজানে তাকে নিয়ে আসলাম। ঈদের দিন থেকে সে আবার সেই আগের মেয়েটার সাথে যোগাযোগ করছে, ওই মেয়েকে ভালোবাসার কথা বলে, অথচ আমি এত কষ্ট করেও 22 বছর যাবৎ সংসার করছি। এখন তাকে সুস্থ করে এনেছি, তবুও সে বলে তার চাকরি খাওয়ার জন্য তাকে রিহ্যাবে দিয়েছিলাম। সে এখন নেশা করে না, সিগারেটও খায় না, কিন্তু ওই মেয়েটার সাথে তার গভীর সম্পর্ক। আমি তার সাথে সময় দিচ্ছি, কিন্তু সে আমার সাথে প্রয়োজন ছাড়া কথাও বলে না। ওই মেয়েকে প্রেম নিবেদন করে, আমার সাথে থাকতে চায় না, সরাসরি বলছে। মেয়ের সাথে যা যা চ্যাট করে সব আমার মোবাইলে আসে, কারণ আমার স্বামীর ফেসবুক পাসওয়ার্ডটা আমার মেয়ে জানে, আইডিটা আমার মেয়ে খুলে দিয়েছিল। আমার শাশুড়িকে আমার ননাসদের বলেছি, প্রমাণও দিলাম, কিন্তু তারা এখনও আমাকে দোষারোপ করছে। বলতেছে আমি তাদের ভাইকে ভালো থাকতে দিব না, আমি নাকি চাই তাদের ভাই আবার নেশা করুক। সময় সময়ের মতো করে চলে যাচ্ছে, কিন্তু আমার দিন ঘুরলো না। সব কিছু বদলায়, আমার কপাল বদলালো না। আল্লাহ মালিক, হয়তো এটাই আমার নসিব। আমি তো পুরো ছাই হয়ে গেছি, আর কিছুই অবশিষ্ট নেই। সাথে আমার ছেলে মেয়েদের মাথায় অনেক বড় বোঝা, ওদের এই বোঝা নিয়েই ঘুরতে হবে আজীবন। জানি না আমার সংসারের শেষ পরিণতি কি, আল্লাহ পাক ভালো জানেন। তবে সকলের কাছে আমার এবং আমার বাচ্চাদের জন্য দোয়া চাচ্ছি। আমার স্বামীর হেদায়েতের জন্য দোয়া করবেন সবাই। আমি শেষ বয়সে সংসার ভাঙতে চাই না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সংসার মানেই উত্থান পাথান, আমরা অল্পতে ভেঙে পড়ি, সুইসাইডের চিন্তা করি, কিন্তু এটা মাথায় আসে না আমাদের চেয়েও মানুষ অনেক কষ্টে আছে। আপনাদের মনোবল শক্ত করার জন্যই আমি এরকম জীবনীগুলো পড়ে শোনাই।